এই কথা বলে ডাইনি তার জাদু দণ্ড দিয়ে তাদেরকে জাদু শক্তি দেয়। আজ পর্যন্ত কেউ এত রাতে এখানে আসার দুঃসাহস করেনি। মনোহরপুর গ্রামে হরিকেশ নামে এক ব্যক্তি তার 4টি মেয়ের সাথে থাকত। একসাথে 4টি মেয়েকে জন্ম দিতে গিয়ে তার স্ত্রী মারা গিয়েছিলেন। 4টি কন্যা সন্তানকে নিয়ে সে খুব মুশকিলের মধ্যে দিন কাটাচ্ছিল। খুব কষ্ট করেই তার 4টি মেয়েকে সে বড় করছিল। সীতা, গীতা, রীতা আর ববিতা, এই 4জন বোনই দেখতে একদম একরকম ছিল। শুধু হরিকেশই তাদেরকে ঠিকঠাক করে চিনতে পারত। তারা সকলে মিলে একসাথে খুব মিলেঝুলে থাকত। কিছুদিনের মধ্যেই হরিকেশেরও শরীর খারাপ হতে থাকে এবং সেও মারা যায়। 4জন বোনই একেবারে অনাথ হয়ে গিয়েছিল। আমরা এবার এখানে একা একা কি করে থাকতে পারবো? চলো বোনেরা, মামার কাছে যাওয়া যাক। কিন্তু দিদি, মামি আমাদেরকে আর তাদের বাড়িতে রাখবে না। যদি না ঢুকতে দেয় তখন ভাববো কি করা যাবে। মামা আমাদেরকে খুবই ভালোবাসে, যদি উনি সামলে নেন। এই কথা বলে তারা 4জনেই খুব ভোর ভোর উঠে নিজের বাড়ি ছেড়ে মামার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। রাস্তার মাঝে একটা বড় জঙ্গল পড়েছিল, কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ার জন্য তারা খুব সহজেই জঙ্গলটা পার করতে পারল আর মামার বাড়িও পৌঁছে গেল। ওদের 4জনকে দেখে মামা খুব খুশি হয়েছিল। ভালোই করেছিস তোরা আমার এখানে চলে এসে। হরিকেশের ব্যাপারে শুনে খুবই খারাপ লাগলো। আমি ছাড়া তোদের আর কেই বা আছে এই জগতে। এখন থেকে তোরা এখানেই আনন্দে থাক। ওরা 4জন যখন মামার বাড়ি পৌঁছেছিল তখন তাদের মামি বাড়ি ছিল না। মামা তাদের 4জনকে খাবার খেতে দিয়েছিল। ঠিক তখনই মামি বাড়ি ফিরে আসে এবং 4জনকেই সেখানে বসে খাবার খেতে দেখে খুব রেগে গেল। হ্যাঁ রে পোড়ার মুখীরা, নিজের বাবা মাকে খেয়ে শান্তি হয়নি? কোনো কথাবার্তা নেই, সোজা এখানে চলে এলো। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আরে বাবা, কি কথা বলছো তুমি? আমাদের ছেলে মেয়ের মতোই তোরা। কোথায় যাবে বলো তোরা এখন? আরে আমি ছাড়া এদের আর কে আছে বলো তো? কে রাখবে ওদেরকে? আমি কিচ্ছু জানি না, আমার বাড়িতে এরা থাকবে না। বেশি কথা বললে না তোমাকেও দূর করে দেবো, তারপর নিজের ভাগ্নিদের নিয়ে থাকবে রাস্তায় পড়ে। ঠিক আছে, আজকে সন্ধে হয়ে গেছে, কাল সকালেই ওদেরকে চলে যেতে বলবো আমি। কিন্তু আজকে রাতটা এখানেই থাকতে দাও ওদেরকে। না, এক্ষুনি ওদের বাড়ির বাইরে বার করে দাও। আমি কিচ্ছু শুনতে চাই না। মামা মামির কথোপকথন তারা 4জনই শুনতে পেয়ে গিয়েছিল। মামা মন খারাপ করে তাদের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে থাকে। আমরা সবকিছু শুনেছি, আপনি চিন্তা করবেন না মামা, আমরা চলে যাব। রাত্রি তো হয়েই এলো, রাতের বেলায় জঙ্গলে যাস না যেন, অন্য কোথাও থেকে যাস। সকাল হলেই বাড়ি চলে যাস, আর আমি প্রতি মাসে গিয়ে তোদেরকে টাকা দিয়ে আসব। তোদের কোনো অসুবিধা হবে না। খুবই খারাপ লাগছে বাবা, কিন্তু কি করব, আর তো কোনো উপায়ও নেই। আমাকে ক্ষমা করে দিস তোরা। আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, আর আপনার টাকাও আমাদের চাই না। নিজের খেয়াল রাখবেন, আমরা আসছি। নিজেদের খেয়াল রাখিস, আর আমার কথাটা মনে রাখিস, রাতের বেলায় জঙ্গলের ভেতরে যাস না। এই কথা বলে সীতা, গীতা, রীতা আর ববিতা সেখান থেকে চলে যায়। মামার বাড়ি থেকে যখন তারা বেরিয়েছিল ততক্ষণ সন্ধে হয়ে গেছিল। জঙ্গলের সামনে পৌঁছতেই রাত নেমে এসেছিল। সীতা দিদি, আমরা ভেতরে কি করে যাব? রাত্রে জঙ্গলে যেতে মামা বারণ করেছিল। কিছু হবে না, এমনিতেও আমাদের এই দুনিয়াতে কে আছে? যদি কিছু হয়েও যায় তাহলেও চিন্তা করার মতো কেউ নেই। চলো বোনেরা, যাওয়া যাক। এই কথা বলে 4জনই যখন জঙ্গলে যায় ততক্ষণ রাত গভীর হয়ে গেছিল। সীতা, গীতা, রীতা আর ববিতা 4জনেই খুব ভয়ে ভয়ে জঙ্গলের ভেতরে ঢুকতে লাগলো, কিন্তু অন্ধকারে তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না আর একই জায়গায় ঘুরতে থাকে।
তখন হঠাৎ করে জঙ্গলে একটা ঝড় বইতে থাকে। এটা দেখে তারা সকলে খুব ভয় পেয়ে যায়। এটা কি হচ্ছে? আমার খুব ভয় করছে। ঠিক তখনই সকলকে চমকে দিয়ে সেখানে এক ডাইনি এসে উপস্থিত হয় আর ওই চারজনকে বলে যে আজ পর্যন্ত কেউ এত রাতে এখানে আসার দুঃসাহস করেনি। তোমাদের সাহস দেখে আমি খুব খুশি। আমি তোমাদেরকে পুরস্কার স্বরূপ কিছু দিতে চাই। বলো কি চাও? আমাদের কেউ নেই, এই জন্য এরকম কিছু দিন যাতে আমাদের দিন কাটাতে সুবিধা হয়। ঠিক আছে, তোমরা যা চাও সেরকমই হবে। এই কথা বলে ডাইনি তার জাদু দণ্ড দিয়ে তাদেরকে জাদু শক্তি দেয়। সীতা এক সমুদ্র জল 1 ঘন্টার মধ্যে 5 মিনিট পর্যন্ত নিজের মুখে রাখতে পারবে। গীতার গলা পাথরের মতো শক্ত হয়ে গেল এবং তখন থেকে আগুন রিতার কোনো ক্ষতি করতে পারবে না। আর ববিতা পুরো একটা দিন নিজের শ্বাস বন্ধ করে থাকতে পারবে। এই জাদু ক্ষমতা সেই 4 জন বোনকে দিয়ে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর সকাল হতেই সীতা, গীতা, রীতা আর ববিতা জঙ্গল থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে তারা ভাবলো যে আজ থেকে তারা মাছ বিক্রি করবে এবং সেটা ঠিক করার পর তারা 4 জন বোনই খুব সকালে উঠে সমুদ্রের দিকে যেতে থাকে মাছ ধরার জন্য। সীতা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের সমস্ত জল নিজের মুখের মধ্যে করে নেয়। 5 মিনিট পর্যন্ত সেই জল রেখে দেয় আর বাকি 3 জন বোন তাড়াতাড়ি করে অনেক মাছ তাদের নিজেদের ঝুড়িতে ভর্তি করতে থাকে। আর 5 মিনিট হয়ে যাবার পরই সীতা তার নিজের মুখের জল আবারও পুনরায় সমুদ্রেতে ছেড়ে দেয়। তারপর ববিতা বাজারে যায় সেই মাছগুলোকে বিক্রি করার জন্য। এসো এসো, টাটকা টাটকা মাছ নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। ববিতার কাছে যত রকমের মাছ ছিল বাকি কারোর কাছে অত মাছ ছিল না। এই জন্য সকল মানুষ ববিতার কাছ থেকেই মাছ কিনছিল আর এই জন্য তার মাছও তাড়াতাড়ি শেষ হয়ে গেল আর সে বাড়ি ফিরে গেল। এইভাবে কিছুদিন কেটে গেল আর এই 4 বোনই এক এক করে মাছ বিক্রি করতে যেত, কিন্তু কখনোই একসাথে যেত না। সেই জন্য সেই 4 বোনকেই বাকি সকল লোকেরাই একটাই মানুষ ভাবতো। ঠিক এইভাবে একদিন গীতা যখন মাছ বিক্রি করতে বাজারে গেছিল তখন একজন মাছ বিক্রেতা তাকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে রোজ রোজ এত মাছ আসে কোথা থেকে? কি করে ধরো তুমি? কাল সকালে সমুদ্রের পাড়ে চলে এসো, তখন দেখাবো। বাড়ি ফিরে গীতা সবাইকে বলে, হ্যাঁ, আমার ভুল হয়েছে। আমি কাল সকালে একটা মাছ ওলাকে আসার জন্য বলে দিয়েছি। কোনো ব্যাপার না, অন্যদেরকে সাহায্য করা তো খুবই ভালো। পরের দিন সীতা একলাই সেই সমুদ্রের ধারে যায় আর সেই মাছওয়ালাকে বলে যে আমি 5 মিনিটের জন্য সমুদ্রের জল নিজের মুখে রাখতে পারবো। তাহলে তোমার কাছে 5 মিনিট সময় আছে, তার মধ্যে যত খুশি মাছ ধরে নাও, কিন্তু মনে রেখো সময় শুধু 5 মিনিট, তার বেশি আমি মুখের মধ্যে জল ধরে রাখতে পারবো না। ঠিক আছে, 5 মিনিট আমার জন্য যথেষ্ট। তারপর সীতা সমুদ্রের সমস্ত জল নিজের মুখে পুরে নেয়। এত মাছ চোখের সামনে দেখে সেই মাছওয়ালা তো নিজের হোশ বুদ্ধি সব হারিয়ে ফেললো আর মাছ ধরতেই থাকলো। পাড়ে দাঁড়িয়ে সীতা তাকে ইশারা করতেই থাকলো, কিন্তু সেই মাছওয়ালা এত মগ্ন যে সে সীতাকে দেখলই না। আর 5 মিনিট হয়ে যাবার পরই সীতা নিজের মুখ থেকে সমুদ্রের জল আবার ছেড়ে দিল আর সেই মাছওয়ালাটা সেখানেই ডুবে মারা গেল। আর সেই মাছওয়ালার বাড়ির লোক রাজার কাছে গিয়ে নালিশ করে দিল। আর পরের দিন সীতার জায়গায় গীতাকে রাজার পেয়াদা সবার সামনে দিয়ে বাজার থেকে ধরে নিয়ে গেল। তারপর ভরা সভায় রাজা গীতাকে প্রশ্ন করল, আমার রাজ্যে কেউ অন্যায় করতে পারে না, কিন্তু তোমার ব্যাপারে আমি অভিযোগ পেয়েছি, তাই তোমাকে এমন শাস্তি দেব যে সেটা দেখে প্রত্যেকে শিক্ষা পাবে। সেপাইরা
আজই ওর ফাঁসির ব্যবস্থা করো। সিপাহীরা ফাঁসির ব্যবস্থা করলো, কিন্তু গীতাকে যখন ফাঁসির দড়ি পড়ালো তখন গীতার কিছুই হলো না, উল্টে ফাঁসির দড়িটাই ছিঁড়ে গেল। এইটা দেখে রাজা তো চমকে গেল। তারপর গীতাকে বললেন, ফাঁসিতে বাধা পড়েছে, তাই আজ তোমাকে আর ফাঁসি দেওয়া হবে না। কালকে তোমাকে আগুনে পুড়িয়ে শাস্তি দেব। আপনি যেরকম বলবেন সেরকমই হবে, কিন্তু আজকে আমাকে শেষবারের মতো আমার পরিবারের সাথে থাকতে দিন, আর এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। ঠিক আছে, আজকে তুমি যেতে পারো, কিন্তু কাল সকালেই তুমি চলে আসবে। ঠিক আছে মহারাজ। এই কথা বলে গীতা বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে পুরো ঘটনাটা বাকি বোনেদের বলতে থাকে। সব কথা শুনে রীতা বলে যে, গীতা, তুমি চিন্তা করো না, কাল শাস্তি নিতে আমি যাব। আগুনে আমার কিছু হবে না, আমি সম্পূর্ণ সুস্থভাবেই বাড়ি ফিরে আসব। সকাল হতেই রীতা রাজ দরবারে পৌঁছে যায়। রীতাকে দেখেই রাজা আদেশ দেন, সিপাহীরা আগুন লাগাও, আর তাতে ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে দাও। সিপাহীরাও রাজার আদেশ অনুসারে আগুনের মধ্যে রীতাকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু রীতার কিছুই হলো না। আগুনটাই নিভে গেল এবং রীতা একদম সুস্থ রইল। এইটা দেখে রাজা তো অবাক হয়ে গেল। তারপর সে রীতাকে বলল, আমার মনে হয় যে তুমি নিশ্চয়ই কোনো জাদু টাদু জানো, তাই তোমার কিচ্ছু হচ্ছে না। এবার তোমাকে জলের মধ্যে ডুবিয়ে আমি তোমাকে মারবো। ঠিক আছে, যেরকম আপনার ইচ্ছা, কিন্তু শুধু আমাকে আজ শেষবারের মতো পরিবারের সাথে দেখা করতে দিন। জলে ডুবে আমি তো কাল মরেই যাব, বলুন। আজ শুধু আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দিন। ঠিক আছে, আজকে শেষবারের মতো তোমার ইচ্ছে মানা হবে। আজকে তুমি যাও, কিন্তু কালকে সকালেই তুমি চলে আসবে। রাজার কাছ থেকে ছাড়া পেয়েই সে বাড়ি ফিরে সব কথা বোনেদেরকে বলল। সব শুনে ববিতা বলে যে, তোমরা চিন্তা করো না, কাল আমি যাব জলেতে ডোবার জন্য। আমি জলের তলায় নিজের শ্বাস বন্ধ করে ঠিক বসে থাকবো। রাত্রে তোমরা গিয়ে আমাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে আর থাকবো না, এখান থেকে অনেক দূরে চলে যাব, নতুন ভাবে আবার জীবন শুরু করব। যতক্ষণ আমাদের কাছে এই জাদু শক্তি আছে ততক্ষণ আমাদের কোনো চিন্তা নেই। পরের দিন সকালে ববিতা রাজার কাছে পৌঁছে যায়। রাজা সিপাহীদের ববিতাকে সমুদ্রের জলে ডুবিয়ে দেওয়ার আদেশ দিলেন। আদেশ অনুসারে সকলে মিলে ববিতাকে সমুদ্রের পাশে নিয়ে গিয়ে সমুদ্রেতে ধাক্কা দিয়ে দেয়। আর সকলেই ভাবলো যে এবার এ মারা গেল, আর সকলেই আবারও রাজদরবারে ফিরে এলো। তারপর রাত্রে সীতা, গীতা, রীতা গিয়ে ববিতাকে ডাকতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে ববিতা সমুদ্র থেকে বেরিয়ে এলো। তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি দিদি, কিন্তু তাড়াতাড়ি চলো, রাত শেষ হওয়ার আগেই আমাদেরকে অনেক দূর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারপর চার বোন একসাথে নতুন করে জীবন শুরু করার জন্য বেরিয়ে পড়লো।